ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য। মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। আমাদের কালকে অনেক ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি পড়ে গেছে, অনেক গাছ গাছ ভাঙে গেছে। কষ্টে 3 বেলা না খায় আমরা নুরিয়া স্কুল আইছি। ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। কোনো রকমে তালে জোড়া দিয়ে আবার দোকান বসাই, কোনো রকম স্থানটা ঠিক করতে হবে। পর্যটন এলাকা হিসেবে আমরা ঘুরতে প্রশাসন, সরকারের সকলের সহযোগিতা চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ফাহমিদা মুর্শিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। মত বিশেষজ্ঞদের পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন করায় কমেছে মৃত্যুহার, দাবি আবহাওয়া অধিদপ্তরের। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রাজধানীবাসীর। খাল, ড্রেন বর্জ্যমুক্ত করার দাবি। সমস্যা মোকাবেলায় ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। দেশ থেকে শত বছরে হারিয়ে গেছে অর্ধ শতাধিক প্রজাতির প্রাণী, হুমকির মুখে আরো 2 শতাধিক। খাদ্যচক্র নষ্ট হওয়ায় বিপন্ন জীববৈচিত্র্য। এবং ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই সাগরে। কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। পানির লবণাক্ততা বাড়ায় কারণ, বলছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো কাঁচা ঘরবাড়ি। দুমড়ে মুচড়ে পড়েছে অসংখ্য গাছপালা, তলিয়ে গেছে ফসলের মাঠ। রবি শস্যের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন। এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ছাড়াও ভোলার বেশ কিছু এলাকায় রোববার সকাল থেকেই বৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ বেড়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে, আবার অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দেখা দিয়েছে খাদ্য সংকট। আমরা কষ্টে 3 বেলা না খায় আমরা নুরিয়া স্কুল আইছি পোলা ফাইন লয়া। আমাদের ঘরবাড়ি পড়ে যাওয়ার পরে আশ্রয় কেন্দ্র আইছি, কিন্তু কোনো নেতা বা কেউ আসি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, কোনো আমাদের সাহায্য সহযোগিতা করে নাই। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পটুয়াখালীর সদর, রাঙাবালি, কলাপাড়া, গলাচিপা ও দশমিনা উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ রবি শস্য তলিয়ে গেছে। এই অবস্থায় পরিবার নিয়ে ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত কৃষকরা। ঘূর্ণিঝড়ের রোয়ানের কারণে আমার বৃষ্টিতে মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। আমার এবছর যে খোরাক হইবে না। ঘূর্ণিঝড়ে বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে তলিয়ে গেছে ফসলের মাঠ। ঝড়ের তোড়ে নুয়ে পড়েছে গাছপালা। এছাড়া হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার গাছের চারা সব ফসল নষ্ট হয়ে গেছে, আর গাছপালা অনেক বহুত নষ্ট হয়েছে। অনেক গাছপালা এবং ফসল ফলাদি নষ্ট হয়ে গেছে, পানিতে তলে গেছে। ঘূর্ণিঝড়ের পর ফেনী সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, তবে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরই মধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। আমরা যা পুকুর আছে পুকুরের মাছগুলো সব গেছে, যা ফসল আছিল ফসলের মাছগুলো গেছে, এখানে কিছু নাই এই হিসাবে। মূল ক্ষতিগ্রস্তের তালিকা সেটা নিয়ে তারা আজকে কাজ করছে এবং তাদের সাহায্য করার জন্য যে স্থানীয় নেতৃবৃন্দ তারা আছে তাদের সাথে। শনিবারের ভারী বৃষ্টিতে বরগুনার বিষখালী ও পায়রা নদীর পানি 5 থেকে 6 ফুট বেড়ে পাথরঘাটা উপজেলার কাকচিড়া, বামনা উপজেলার রামনা ও তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় বাঁধ ভেঙে গেছে। এতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বাড়লে গ্রামের পর গ্রাম প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের বাঁশখালীতে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো পানির নিচে তলিয়ে রয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা। দর্শক, এই মুহূর্তে বাঁশখালীতে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ মোটসী। আমরা সকাল থেকে আছি বাঁশখালীর বিভিন্ন এলাকায়। এখন আমরা অবস্থান করছি পেমাশি এলাকায়। আসলে সব জায়গায় কিন্তু সেই একই চিত্র। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কিন্তু এখানে লন্ডভন্ড হয়ে গেছে বাঁশখালীর যত পরিবার আছে বেশিরভাগই কিন্তু ঘরবাড়ি। আমরা যে পেমাশি এলাকায় আছি এখানে 295টি পরিবার ছিল। প্রতিটি পরিবারে কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানু তার আঘাতের চিত্র এখানে রেখে গেছে। তারপরও এই যে সমুদ্র উপকূলের যে মানুষ, যারা সাহসী মানুষ হিসেবে পরিচিত, এই ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের পর কিন্তু তারা আবার নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি রয়েছে, বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরবাড়িগুলো ছিল, এখানে অনেকগুলোই কিন্তু এখন পানির মধ্যে তলিয়ে আছে। তো সেখান থেকেও কিন্তু তারা নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর একটি চেষ্টা করছে। এক্ষেত্রে সকাল থেকে আমরা দেখেছি তাদের যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো তারা মেরামতের কাজ করছে। সেগুলো তারা তাদের যে নতুন যে জিনিসপত্র এখানে নষ্ট হয়ে গেছে সেগুলো নদী থেকে বা পানি থেকে খুঁজে এনে আনার ব্যবস্থা করছে। আর আমি আরেকটি জিনিস জানিয়ে রাখি, এখানে এই বাঁশখালী উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় কিন্তু মানবেতর জীবনযাপন করছে। যেহেতু এখানকার যে 30 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে, সেই 30 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু সমুদ্রের যে লোনা পানি, সেই লোনা পানি কিন্তু প্রবেশ করেছে। আর লোনা পানি প্রবেশ করার কারণে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বহু ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। সেক্ষেত্রে বিশুদ্ধ খাবার পানি সংকট যেমন দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে লোনা পানি প্রবেশ করার কারণে মৎস্য, বিশেষ করে মাছ কিন্তু আমরা মারা যেতে দেখছি। প্রচুর মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কিন্তু এই যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুরও ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় কালকে জেলা প্রশাসক যেমনটি আমাদেরকে জানিয়েছিল 50 কোটি টাকারও কিন্তু ফসলের ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে বাঁশখালী উপজেলায় যে ফসল রয়েছে সে ফসলেরও প্রচন্ড ক্ষতি হয়েছে, তা আমরা এখানে এসে দেখতে পেয়েছি। এছাড়া এলাকাবাসী আমাদেরকে অভিযোগ করে বলেছে এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু তারা পায়নি। আমরা অনেকটাই দেখেছি খোলা আকাশের নিচে তারা মানবেতর জীবন যাপন করছে, অনেকটা নিজেরাই তারা যা পারছে তাই দিয়ে কোনোভাবে জীবন কাটছে। আর আমরা এখানে আসার পর থেকে কিন্তু তাদেরকে কেউ সাহায্য করতে এসেছে বা সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ এসেছে তেমনটি কিন্তু আমরা দেখেনি। এখানকার মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেছে যদি বলা হতো যে জলোচ্ছ্বাস 9 থেকে 10 ফুট উচ্চতায় হবে তাহলে তারা তাদের জিনিসপত্র সরাতে পারতো। সেক্ষেত্রে যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল 4 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হবে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কোনো ধরনের কিন্তু জিনিসপত্র এখানে সরায়নি। কিন্তু 12টায় যখন ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে তখনই কিন্তু এখানে প্রায় 9 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসটি আঘাত হানে। আর সেক্ষেত্রে এই যে বাঁশখালী উপজেলার প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু বিপুল পরিমাণে এখানে পানি প্রবেশ করে। আর পানি প্রবেশ করার কারণে, পানির স্রোত থাকার কারণে কিন্তু প্রায় এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য যাদের এখনো খবর পাওয়া যায়নি, আমরা এমন অনেককে দেখেছি, যাদের কথা বলেছি, যাদের আসলে মেয়েকে পাওয়া গেছে কিন্তু মাকে পাওয়া যায়নি, বা মাকে পাওয়া গেছে অনেকে বাবাকে পাওয়া যাচ্ছে না। এরকম অনেকেই আছে যাদের সন্তান বা যাদের স্বজনদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অনেক জায়গায় আমরা দেখেছি লোকজন রয়েছে। কিন্তু যেতগুলো লাশ পাওয়া গেছে তার মধ্যে আমরা 9 জনের খবর পেয়েছি। এই বাঁশখালী উপজেলায় 9 জন মারা গেছে, এটি আমরা জেনেছি। তো এখানকার লোকজন বলছে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে কিছুটা সহযোগিতা করা হয়, কিছুটা ত্রাণের ব্যবস্থা করা হয়, অন্তত যাদের যে ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামত করার জন্য অন্তত সরকারের পক্ষ থেকে ন্যূনতম যদি সাহায্য সহযোগিতা করা হয়, চাল চিরা এইগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু অন্তত তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমরা এমনিতে জানি যারা সাগর পাড়ের মানুষ রয়েছে তারা সবসময় কিন্তু এই সাগরের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের পরও আজকে আমরা দেখছি তারা মাথা তুলে বা ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা সেটি তাদের মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত বাঁশখালীর পেমাশি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফাহমিদা। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আসলে এলাকাবাসী। সে এলাকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের জীবনযাত্রা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ভেঙে পড়া দোকান সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এদিকে বন্দরে শুরু হয়েছে পণ্য ওঠানামা সহ সার্বিক কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দর থেকে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শনিবারের দুর্যোগে ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু, অবশিষ্ট বলে আর কিছুই নেই। সমস্ত মালামাল উড়ে গেছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রচন্ড বাতাসে, তাই বলে আর জীবন তো থেমে থাকে না।
ভোর হতে শুরু হয়েছে উপকূলের মানুষের পুনরায় জেগে ওঠার সংগ্রাম। সামান্য খড়কুটো দিয়ে আবারও আগের স্থানে ফিরে যাওয়ার চেষ্টার কোনো কমতি নেই উপকূলের মানুষের। কোনো রকমের তালে জোড়া দিয়ে আবার দোকান বসাই, কোনো রকমের স্থান তো ঠিক করতে হইব, দোকানদান তো করতে বাচ্চা দুধা খাইতে হইব। আর এখন দোকানে আবার বাজার জন্য একটা কাজ করতেছি আমরা। ঘূর্ণিঝড় রুয়ানুর আঘাত কতটা ভয়াবহ ছিল তার কিছুটা চিত্র পতেঙ্গা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে। সাগরের মাঝে থাকা টাগবোট আশ্রে পড়েছে পতেঙ্গা বেড়িবাঁধে, আর মোহনায় থাকা অন্তত 10টি বিশাল আকৃতির বালু তোলার ড্রেজার চলে এসেছে মূল সড়কের পাশে। ভেঙে গেছে বেশ কিছু বেড়িবাঁধ, প্রায় শতাধিক ঘর ভাঙি পড়ে গেছে, আরো প্রায় 3-4। এদিকে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো আরো একটু ভালোভাবে বাঁচতে চায় সরকারি সহায়তায়। ক্ষতি হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ 7 নম্বর মহাবিপদ সংকেত যে 10 নম্বর মহাবিপদ সংকেতের মতো হতে হবে এটা আমরা ভাবতে পারিনি। তাই আমরা সেই হিসেবে এমন ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন উঠে দাঁড়ানোর সেই আমার ক্ষমতা নেই। দিনে আনি দিনে খাই সবাই, কারো ওইরকম সমর্থক নাই যে কি আবার উঠাবে খরচ দিয়া, আমরা কিছু সাহায্য সহযোগিতা সরকারিভাবে যেটুকু আমার বক্তব্য শেষ। শনিবার সকালে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলে আঘাত হানে গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রুয়ানু। এর ফলে ব্যাপক ক্ষতি হয় উপকূলীয় এলাকায়। তবে আজ সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, একই সাথে শুরু হয়েছে বিমান চলাচলও। 1991 সালের ভয়াল স্মৃতিকে যেন স্মরণ করে দিল ঘূর্ণিঝড় রুয়ানু। সে সময় এই ঘূর্ণিঝড়ে আঘাত হেনেছিল এই উপকূলীয় এলাকায়, তখন নিহত হয়েছিল অন্তত 7 লাখ মানুষ। কিন্তু এইবার হতাহতের সংখ্যা কম হলো, কিন্তু ধ্বংসস্তূপ ছিল ঠিক সমান, এমনকি জলোচ্ছ্বাসও ছিল ঠিক একই রকম। তারপরও মানুষ স্বপ্ন দেখছে জেগে ওঠার এবং বেঁচে থাকার। পতেঙ্গার সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর পর ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাংবাদিকদের একথা জানান। এছাড়াও উপকূলীয় এলাকায় এখনও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। ওখানে মাঝে মাঝে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে, ফলে সাগরে এখন আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। বাংলাদেশের যে 3-4টে বন্দর আছে, বন্দরগুলোকে এবং সাগরে যে মাছ ধরার নৌকা ট্রলার আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মাধ্যমে রেখেছে। মাঝে মাঝে রোদ আসবে, মাঝে মাঝে মেঘ আসবে, হয়তো এর মধ্যে থেকে হালকা কিছু বৃষ্টি পড়তে পারে, তো বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্য হারাচ্ছে প্রকৃতি। এ কারণে ঘূর্ণিঝড়, খরা আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটছে অনেক বেশি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ জলবায়ু বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের দাবি, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আরও আধুনিক করা হয়েছে। তানিন মেহেদির রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশ। দেশের উপকূলীয় জেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপক প্রাণহানি ঘটছে। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় সিডর, আইলা, কোমেন ও শনিবারের রোয়ানুর কারণে প্রাণহানি ছাড়াও ভিটেমাটি ও সহায় সম্বল হারিয়েছেন অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ঋতু বৈচিত্র্য হারাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সাইক্লোনের যে সম্পর্ক, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সাইক্লোনকে তৈরি করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে যে সাইক্লোনের যে তীব্রতা সেটাকে আরো তীব্রতর করে এবং ঘনিষ্ঠতা, কত তাড়াতাড়ি কয়টা সাইক্লোন হচ্ছে সেটার নম্বরটাকে বাড়িয়ে দেয়। আমাদের কৃষি জমি কমছে, গাছপালা, নতুন গাছপালা কম হচ্ছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আর আবহাওয়া অধিদপ্তর দাবি করছে, পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়ন করায় প্রাণহানির সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে, আমরা সেগুলি ব্যবহার করছি। এখন থেকে 20 বছর আগে আমরা ঘূর্ণিঝড় পূর্বাভাসে যে প্রচেষ্টাটি ছিল তার চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে হয়তো দেখা যেত মাত্র 6 ঘন্টা আগে বলতে পারছি, 7 ঘন্টা আগে বলতে পারছি, সেটিকে আমরা বাড়িয়ে নিয়ে এখন 18 ঘন্টা, 20 ঘন্টা, কোনো সময় আমরা 5 দিন আগে পর্যন্ত আমরা পূর্বাভাসটি প্রদান করতে পারছি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে নিরক্ষরমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে তিনি আরো বলেন, অগ্রগতির এই পথে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে 2013 সাল থেকে সরকার ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করে সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি। আমাদের নতুন প্রজন্ম তাদের মেধা এবার 2015 ও 2016 সালের সৃজনশীল মেধা অন্বেষণে বিজয়ী প্রতিযোগীরা সমবেত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 জন শিক্ষার্থীর হাতে তুলে দেন মেধার সৃজনশীল ব্যবহারের জাতীয় স্বীকৃতি। ওই অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থার নানা সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে যাতে কোনো বাধা না আসে সেদিকে নজর রাখতে হবে সবাইকে। এই দেশ আমরা যে এগিয়ে যাচ্ছি আর যেন ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। বাংলাদেশ যে এগিয়ে যাবার গতি, এই গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে পালন করতে চাই না, আমরা পালন করতে চাই সুশিক্ষিত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতেও মনোযোগী আওয়ামী লীগ সরকার। শুধু শিক্ষা দিলেই হবে না, শিক্ষার পর তাদের কর্মসংস্থান ব্যবস্থাটাও করে দিতে হবে, আর তাদের মেধাটা আমাদের দেশ গড়ার কাজে লাগাতে হবে। কাজে এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা, আমরা সেই কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করব, এটা আমাদের সিদ্ধান্ত। এবং যেসব এলাকায় কোনো সরকারি স্কুল কলেজ নাই, আমরা তার একটা তালিকা ইতিমধ্যে করে ফেলেছি। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এই মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত যে কোনো সময় হারাতে পারে মানুষ, কিন্তু জ্ঞানকে হারায় না। জ্ঞান অর্জন করলে সেই জ্ঞানটাই হয় শক্তি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বাজেটে পোশাক খাতের কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের, কারখানা সংস্কারের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কায় রাজধানীবাসী। খাল ও ড্রেনগুলো বর্জ্যমুক্ত করা না গেলে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মত তাদের। তবে এবার জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন। তাই এবার তাদের আশা জলজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে নগরবাসীর। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর প্রায় সব এলাকায়। মূল সড়ক বা উঁচু জায়গা থেকে অল্প সময়ে পানি নিষ্কাশন সম্ভব হলেও তুলনামূলক নিচু স্থানে বৃষ্টি মানেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এবছরও বর্ষায় আতঙ্কে আছেন অনেক নগরবাসী। তাই সিটি কর্পোরেশন বা ওয়াসার পদক্ষেপের বাইরেও নিজস্ব উদ্যোগে চলছে ড্রেন পরিষ্কারের কাজ। হ্যাঁ, আতঙ্ক কি, এক তোমার পানি হয়, এদিকে হাঁটা যায় না। 4 দিন 5 দিন পরে পানি আসতে নালা যায়। এই পর্যন্ত পানি হয়েছে গেছে বার। বাড়িওয়ালা থাকাতে আমরা উপরে গেছি মাল জিনিস নিয়ে, বাচ্চা পোলাপান নিয়ে। এবার তো বাড়িওয়ালা না, এবার আমরা কোথায় যাব? সংশ্লিষ্টরা বলছেন, খাল ও ড্রেন দিয়ে দ্রুত পানি সরতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়। কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলায় খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার করেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। আমরা একদিকটা পরিষ্কার করি, জনগণ একদিনটা ফেলায়। ওয়াসার যত কর্মকর্তা আছে তাদেরকে আমি সমন্বয় করার চেষ্টা করছি। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে যে আমাদের ইগুলো আছে, সুইচগুলো আছে, এগুলো যাতে অন করা হয় এবং পানিটা যাতে ঠিক মতো আমাদের যেখানে যাওয়ার চলে যায়, তাহলে কিন্তু পানিটা জমে থাকবে না। ঢাকা ওয়াসা জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে সিটি কর্পোরেশন ও রাজুক সহ 5টি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। এই বছর আর কি আমরা জলজটের অনেকাংশ কমাতে পারবো। ঢাকা শহরের মধ্যে যে সমস্ত ড্রেনেজ লাইন আছে সেইগুলো হলো 240 কিলোমিটার, আর 60 কিলোমিটার খাল, যা 20টা খালের মধ্যে বিভিন্ন খাল এক এক পর্যায়ে কোনোটা ক্লিনিং করা হচ্ছে, কোনোটা এক্সকাভেশন করা হচ্ছে। স্বল্পমেয়াদী পদক্ষেপে আপাতত দুর্ভোগ কিছুটা কমলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার দাবি রাজধানীবাসীর। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। অসচেতনতা ও সংরক্ষণের অভাবে গত 100 বছরে দেশ থেকে হারিয়ে গেছে প্রায় 1/2 শতাধিক প্রজাতির প্রাণী। এছাড়াও হুমকির মুখে আছে আরও 201 প্রজাতির প্রাণী। এতে খাদ্যচক্র বিনষ্ট হওয়ায় ভবিষ্যতে মানুষের বেঁচে থাকা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
তাই প্রাণীকুল সংরক্ষণে সরকারের সমন্বিত উদ্যোগের দাবি তাদের। বিস্তারিত শফিক মোহাম্মদের রিপোর্টে। অসংখ্য নদ নদী, খালবিল, জলাভূমি, উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলভুক্ত বাংলাদেশে যুগ যুগ ধরে বিচিত্র প্রাণীর সাথে বৈচিত্র্যপূর্ণ পরিবেশে বসবাস করছে মানুষ। এছাড়াও হাওর বাওর, সমতলে ঘাস, দক্ষিণে বঙ্গোপসাগর আর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন অপরূপে সাজিয়েছে এই দেশকে। প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে জীববৈচিত্র্যের 1,55,000 বর্গমাইলের বাংলাদেশ। তবে বহুদিন ধরেই প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ছাপিয়ে বিচিত্রময় এই প্রকৃতিকে নষ্ট করছে মানুষ। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ দখল করে মাছের স্বাভাবিক বেঁচে থাকা ধ্বংস হয়েছে অনেক আগেই। তেল ট্যাঙ্কার ডুবি ও আগুন লেগে পশু পাখির অভয়াশ্রম সুন্দরবনও আজ হুমকির মুখে। এই অঞ্চলে যে সকল ল্যান্ড গ্রাবাররা আছে তারা একটা বিশাল অংশ নদীর পাশের জায়গাগুলো দখল করে রাখছে। সুপারিগুলো পড়ে যায়, ডাবগুলো, পানি থাকে না ভিতরে। এখন ঢাকার শহরে কোথাও পুকুর খুঁজে পাবেন না, কিন্তু বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। প্রকৃতির উপর আমাদের কন্ট্রোল নাই, কিন্তু আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণবিধির উপর আমাদের কন্ট্রোল আছে। বাংলাপিডিয়ার সবশেষ সংযোজিত তথ্য মতে বিভিন্ন প্রজাতির প্রাণীর বিপুল সমাহার থাকলেও গত 100 বছরে বিলীন হয়ে গেছে অসংখ্য প্রাণী। চাষ করে গাছ রোপণ করে বন তৈরি করা হয়েছে। ওয়াইল্ড অ্যানিমেলের জন্য যে অভয়ারণ্য সেটি কিন্তু সাংঘাতিকভাবে কমে গেছে। জলবায়ু পরিবর্তন আপনি খাপ খেয়ে নিতে পারবেন, কিন্তু যে প্রজাতি হারিয়ে যাবে সেটা তার আপনি ফিরে আনতে পারবেন না। এই অবস্থায় খাদ্যচক্র ঠিক রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার হিসাবে বলছে প্রায় 16% টোটাল ল্যান্ড হচ্ছে ফরেস্ট, অন্যান্য গবেষণায় বলছে মাত্র 6%। তাহলে বাদ বাকি 10% কই গেল? সো ফরেস্টই যদি না থাকে আমি জীববৈচিত্র্য কিভাবে রক্ষা করব? পৃথিবীর বাস করার অধিকার সমস্ত প্রাণীর কুলের আছে, সমস্ত উদ্ভিদ কুলের আছে। এই বোর্ডটা জাগিয়ে তোলা খুব ইম্পর্টেন্ট আমাদের। পৃথিবীতে অস্তিত্ব সংকটের আগেই প্রাণীকুল রক্ষায় সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই সাগরে। মাছ না থাকায় কর্মহীন অলস সময় কাটাচ্ছেন কুয়াকাটা ও মৎস্যবন্দর আলিপুর, মহিপুরের জেলে সহ সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক মানুষ। এতে জেলে পরিবারগুলোর দিন কাটছে অর্ধাহারে অনাহারে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে নদীতে, আর তাতেই ডিম ছাড়তে না পেরে কমছে ইলিশের সংখ্যা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈশাখ মাসে ইলিশের মৌসুম শুরু হয়। গত বছর এই সময় ইলিশে সয়লাভ ছিল বাজার, কিন্তু এবছর একেবারে ইলিশ শূন্য এখানকার মৎস্যবন্দর মহিপুর, আলিপুর। ভরা মৌসুমে মাছ না থাকায় বসে বসে দাদনের টাকা খরচ করছেন জেলেরা। কেউ কেউ জাল বুনে, কেরাম খেলে অলস সময় কাটাচ্ছেন। সাগরে ইলিশ না থাকায় মালিকের কাছ থেকে নেওয়া দাদনের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। কোনো মাছ পাই না, অনেক দূরে যাইয়াও তারপরও ভোট খালি আইয়া পড়ি। এখন মাছ চলে যাচ্ছে গভীর সাগরে। গভীর সাগরে আমাদের বোট যাওয়া সম্ভব না। কোনো মাছ পোনা নাই, কিছু নাই। স্টাফ নিয়ে বাজার নিয়ে আমরা কোনো দিকে যাইতে পারতেছি না, আমরা না খাওয়ার অবস্থায় আছি। কারোর থেকে টাকা নিছি, টাকা দিতে পারি না। তারপর মনে করেন সংসার কি খেতে চলে আল্লাহ পাকি জানে। মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, সাগরে গিয়ে মাছ না পাওয়ায় দিশেহারা জেলেরা। অনেক জায়গায় চর পড়ছে, তাই এই সব কারণেই মাছ গভীর সাগরে চলে যাইতেছে এবং জেলেরা এবং বিশেষ করে আমরা আরবদাররা অসহায় অবস্থা আছি। জিপিআরএস কর্ডলেসের মাধ্যমে সেই গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য জেলেদের উদ্যোগী করার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগী হওয়া উচিত। বারবার প্রাকৃতিক দুর্যোগে সাগরের লবণাক্ত পানি নদীতে প্রবেশ করে। এতে ইলিশ মাছ অতিরিক্ত লোনা পানির কারণে ডিম ছাড়তে পারে না বলে জানালেন এই মৎস্য বিশেষজ্ঞ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ইলিশ মাছ তার প্রজনন ও ডিম দেওয়ার জন্য যে উপযুক্ত পরিবেশ অল্প লবণাক্ত সেটা পাচ্ছে না। জেলায় জেলে রয়েছে প্রায় 50,000। সাগরে মাছ না থাকায় তাদের পরিবার পরিজন অনেকটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী। আইপিএল এর খবর। আজ শেষ হচ্ছে লিগ পর্বের খেলা। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। এর মধ্যে প্লে অফ নিশ্চিত হয়েছে মুস্তাফিজের দলের। তবে শীর্ষ 2-এ থাকতে জিততেই হবে হায়দ্রাবাদকে। কেকেআরের বিপক্ষে জয় পেলে শীর্ষে চলে যাবে ডেভিড ওয়ার্নারের দল। অন্যদিকে
কঠিন হিসেবের মার প্যাচে সাকিবের কলকাতা, হারলে শীর্ষ 4 অনুষ্ঠিত হয়ে যাবে কেকেআরের। সেক্ষেত্রে গৌতম গম্ভীরের দিকে তাকিয়ে থাকতে হবে দিল্লি বেঙ্গালুরু ম্যাচের দিকে। লিগ পর্বের প্রথম সাক্ষাতে মুস্তাফিজের দলকে হারিয়েছিল সাকিবের কলকাতা। 14 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে আরসিবি। কলকাতা আছে চতুর্থে, আর সমান পয়েন্ট নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থান পঞ্চম স্থানে। আজ পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরের ফজিলতপূর্ণ রাত হচ্ছে এই লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। ইসলামী চিন্তাবিদদের মতে বরকতময় এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন মুক্তি, কল্যাণ ও পাপমোচনের অফুরন্ত সুযোগ। এ রাতেই আল্লাহর নির্দেশে ফেরেশতারা নথিভুক্ত করেন আগামী শবে বরাত পর্যন্ত ভাগ্যের শুভ অশুভ, জীবন মৃত্যু সহ যাবতীয়। মহিমান্বিত এ রাতের পবিত্রতা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। শাবান মাসের 14 তারিখ, আজ শবে বরাত বা ভাগ্য রজনী। যাবতীয় গুনাহ ও পাপের অশুভ পরিণাম থেকে মুক্তি পেতে রহমতের এ রাতে প্রার্থনা করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় পরবর্তী 1 বছরের জন্য তকদির বা ভাগ্যের ভালো মন্দ। এই রাতের গুরুত্ব এতটা বেশি যে কোরআনেও এই রাতের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে এর গুরুত্ব বর্ণনা করেছেন। রব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি? আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি? আছে কি কোনো অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত? আমি সকলের সমস্ত সমস্যার সমাধান করে দিব। এমনিভাবে ডাকতে থাকেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও রোজা রাখার মাধ্যমে মুসলিম জাতি দিনটি উদযাপন করেন। দুহাত তুলে পরিবার, আপনজন, সমাজ, রাষ্ট্র সবার জন্য রাতভর দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু কোনো অসামাজিক কাজে এ রাতের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে জানান এই চিন্তাবিদ। ভালো করে স্মরণ রাখতে হবে, আমি কিছু করতে পারি আর না পারি, অন্য মানুষের ইবাদতের বিঘ্ন আমি ঘটাবো না। সেক্ষেত্রে আমি সওয়াবের ভাগী হওয়া তো দূরের কথা, আমি অনেক বেশি অপরাধী হব। পটকা ফুটিয়ে, মাইক চালিয়ে আতশবাজি এমন কোনো হইচই করা যাবে না যেটা অন্য মানুষের ক্ষতি হয়। চাঁদের হিসেব অনুযায়ী শবে বরাতের 14 বা 15 দিন পর থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শবে বরাতকে কেন্দ্র করে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে আতশবাজি ও সব ধরনের বিস্ফোরক বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার জানান, শবে বরাত উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় থাকবে কড়া নজরদারি। ঢাকা শহরের যে সমস্ত স্থানে জনসমাগম বেশি থাকবে, মানুষ ইবাদতের জন্য যে সমস্ত স্থানে জনসমাগম বেশি হবে, সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে, ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন আছে। এছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর আর্টসওয়ে থাকবে, সুইপিং করা হবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। এছাড়া আজকে 22 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরী এলাকায় আতশবাজি, পটকাবাজি, বিস্ফোরক দ্রব্য সহ যে কোনো ক্ষতিকারক বস্তু বহন এবং ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরের সময় আরো থাকছে দীর্ঘ 1 যুগ পর এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়ে 12তম শিরোপা জয়। শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ এবং চাকরির জাতীয়করণ করার দাবি জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের অধীনে স্কুলে নিয়োজিত দপ্তরি ও প্রহরী পদে নিয়োগপ্রাপ্তরা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্কুলে দপ্তরি ও প্রহরী পদ নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আয়োজিত সমাবেশে দাবি জানানো হয়। এ সময় প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান দাবিসমূহ পূরণের আশ্বাস দেন। নারায়ণগঞ্জে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে একাধিক পেজে উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছে।
ফেসবুক পেজে ইভেন্ট খুলে ইসলাম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ এনে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে কিভাবে এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করা হবে তারও প্রাথমিক পরিকল্পনা রয়েছে ওইসব পোস্টে। গত 13ই মে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে বন্দর থানার পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান তিনি এবং পরে সাংবাদিকদের কথা বলেন। লাঞ্ছনার এমন ঘটনায় সাংসদরা নিজেরাই নিজেদের সম্মান নষ্ট করছে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান তিনি। এ সময় তিনি শ্যামল কান্তির সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। শ্যামল কান্তি ভক্ত যেভাবে অপমানিত হয়েছেন, যে নির্যাতন করা হয়েছে, এই অসম্মানের মধ্য দিয়ে জাতির অসম্মান, শিক্ষক সমাজের সম্মান, তিনি একজন পার্লামেন্টের মেম্বার হয়ে কিভাবে এটা কাজ করলেন, এটা আমার কাছে বিরাট বিস্ময়। তার নিশ্চয়ই আমরা পার্লামেন্ট থেকে বহিষ্কার চাই এবং আমি মনে করি এই যে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত, তার যথাযথ তার সম্মান মর্যাদার পুনর্স্থাপন চাই। এদিকে নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদেও সংসদ সদস্য সেলিম ওসমানের বিচারের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে সেখানকার মাইনরিটি রাইটস মুভমেন্ট, ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিক্ষোভকারীরা অভিযোগ করেন নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনা দুঃখজনক। এ সময় তারা অভিযোগ করেন সেলিম ওসমানদের পেছনে হেফাজতে ইসলাম কাজ করছে। বিক্ষোভে বক্তব্য রাখেন শীতাংশু গুহ, গোপাল সান্যাল, সুব্রত বিশ্বাস ও মিথুন আহমেদ সহ অনেকেই। মর্যাদার পিছনে যারা আছেন তাদের প্রকৃত বিচার চাই এবং যতদিন বিচার না হবে আমরা এই রাজপথে থাকবো। এই বাংলাদেশকে একটি সেকুলার অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে গড়ে তুলুন, নইলে এই শামীম ওসমানদের পিছিয়ে এখন হেফাজতরা চলে এসেছে। আপনি হেফাজতকে দমন করুন, আপনি যেভাবে জামাত ইসলামকে দমন করছেন সেভাবে হেফাজতকে দমন করুন। আগামী বাজেটে পোশাক শিল্পে বিদ্যমান কর্পোরেট কর 35% থেকে কমিয়ে 10% করার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। এর সঙ্গে এক ডিজিটে ব্যাংক ঋণ সুবিধার পাশাপাশি আমদানি রফতানিতে ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এই মুহূর্তে পোশাক কারখানা সংস্কারের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গত শতকের 70 দশকে দেশে অপরিকল্পিতভাবে যাত্রা শুরু করে তৈরি পোশাক শিল্প। বর্তমানে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের সবচেয়ে বড় এই রফতানি খাতকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করছেন 40 লাখের বেশি শ্রমিক। তাই টেকসই অর্থনীতিতে এ খাতের গুরুত্ব বিবেচনায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন ব্যয় কমাতে স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি ব্যবসায়ীদের। ব্যাংকের মাধ্যমে ফান্ডিং করা, যেরকম ফান্ড আমরা ইন্টারেস্ট দিচ্ছি 12%, 13%, 14%, 16%, 18%, এটা বিশ্বে কোথাও নেই যে 18% পর্যন্ত সুদ দিতে হয়। সিঙ্গেল ডিজিটে আসা উচিত। জোরে সোরে আমরা এই দাবিটা করছি যে আমাদের 3 মিনিস্ট্রিতে যাতে না ঘুরতে হয়। আমাদের একটা আমব্রেলার ভিতরে এখানে এনবিআর থাকবে, মিনিস্ট্রি অফ ফিনান্স থাকবে, মিনিস্ট্রি অফ কমার্স থাকবে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থাকবে। তখন এটা আমাদের জন্য কাজ করতে খুব সুবিধা হবে। এর সঙ্গে নতুন শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকার পাওয়া পোশাক শিল্পের সম্প্রসারণের স্বার্থে কর্পোরেট কর কমানোর দাবি এখাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর। 35% কর্পোরেট ট্যাক্স দিয়া এই গার্মেন্টস সেক্টরে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা মানুষের জন্য খুবই কষ্টকর। সেই জন্য 1 নম্বর দাবি হলো 2014 সালে ট্যাক্স যা ছিল 10% হিসাবে, সেই 10% হিসাবে করে দেওয়ার জন্য।
কর্পোরেট ট্যাক্স। এদিকে রাজস্ব আদায়কে গুরুত্ব দিয়ে কর্পোরেট কর পুনর্নির্ধারণের দাবিকে সমর্থন করলেও কারখানা সংস্কার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সহজ শর্তে অর্থের যোগান দিতে একটি ফান্ড গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। সংস্কারের জন্য যে তহবিল দরকার সেই তহবিলটি কম সুদে পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে। বাজেটে এবছর এরকম একটি ফান্ড বা তহবিল গঠনের ব্যাপারে সরকার বিবেচনা নিতে পারে, যেখানে সংস্কারের কাজগুলোর জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকতে পারে তৈরি পোশাক খাতের মালিকদের জন্য। এছাড়া শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় খাস জমিতে পোশাক শ্রমিকদের বাসস্থান নির্মাণের জন্য আসছে বাজেটে নীতিগত উদ্যোগ নেওয়ারও তাগিদ দিলেন তারা। শ্রমিকদের বাসস্থানের ব্যাপারটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তারা উৎসাহিত। রাজধানীতে দ্বিতীয় শোরুমের উদ্বোধন করল নকশি ফ্যাশন। শনিবার বাড্ডায় সুবাস্তু টাওয়ারে এই শোরুমের উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার মাহবুবা খানম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। এই শোরুমে পাওয়া যাচ্ছে নারীদের আকর্ষণীয় সব পোশাক। উদ্বোধন উপলক্ষে চলছে 10% মূল্য ছাড়। অনুপ্রবেশ ঠেকাতে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যটিতে সদ্য নির্বাচিত বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল। শনিবার দেশটির বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। সোনোয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দিতে 2 বছর সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে নদী সীমান্ত সহ আসামের সঙ্গে সীমান্তের পুরো অংশ বন্ধের কার্যক্রম সম্পন্ন করা হবে। চলতি বছরের মধ্যে আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে বলেও জানান তিনি। এরই মধ্যে যারা আসামে অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান সোনোয়াল। এবছরের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ ভারত সীমান্ত পরিদর্শন করেন। সে সময় সীমান্ত স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন তিনি। এফএ কাপের খবর। দীর্ঘ 1 যুগ পর এফএ কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলিতে ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াই এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারালো রেড ডেভিলরা। এই জয়ে আর্সেনালের রেকর্ডে ভাগ বসালো ইউনাইটেড। 12তম বারের মতো পেল এফএ কাপের ট্রফি, স্থান পেল ইউনাইটেড ক্যাবিনেটে। তবে কি এটা আরো একটি প্রত্যাবর্তন, নাকি তিনি ট্রফি দিয়ে শেষ করলেন নিজের ইংল্যান্ড সফর? 90 দশকের শুরুতে এমনই এক শিরোপা জিতে শুরুটা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। লুই ফন হালও করলেন এভাবেই, একই টুর্নামেন্ট, প্রতিপক্ষ এক। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের 3 বছরের আক্ষেপ হতাশার অবসান ঘটিয়ে রেকর্ড 12তম বারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন রেড ডেভিলরা ভাগ বসালো আর্সেনালের রেকর্ডে। 2005-2007 না হলেও দানে দানে 3 দানে শিরোপা হাতছাড়া করলেন না ওয়েন রুনি। সাথে মাইকেল ক্যারিকের সম্ভাব্য শেষ ম্যাচটাও হলো চিরস্মরণীয়। এর আগের দৃশ্যটা কিন্তু এতটা আনন্দের ছিল না এফএ কাপ চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস ম্যাচের শুরু থেকেই পণ করে বসে ছাড় দেয়া হবে না এক ফোঁটাও। একের পর এক আক্রমণে উইলফ্রেড জাহা, ইয়ানিক বোলাসি, ইয়োহান কাবায়ে ব্যতিব্যস্ত রাখেন ক্রিস স্মলিংদের। কিন্তু বিপত্তি হিসেবে দাঁড়িয়ে যান টানা 3 বারের রেড ডেভিল বর্ষসেরা ডেভিড ডিহেয়া। প্রথমার্ধে মার্শিয়াল র্যাশফোর্ডদের বেশ কটি চেষ্টা বিফলে যায়। দ্বিতীয়ার্ধ যেন সুবিধা করতে পারছিল না কোনো দল। ঠিক তখনই সুপার সাবের ভূমিকায় জেসন পাঞ্চিয়ন। 78 মিনিটে এই ইংলিশের শক্তিশালী শটে পরাস্ত ডেভিড ডিহেয়া। উল্লাসে মাতে অ্যালান পার্ডিউর দল। তার মনেও নিশ্চয়ই 90-এর হারের জলজলে স্মৃতি ভাসছিল সেবার যে তিনি ফুটবলারের ভূমিকায়। 3 মিনিটের মাথায় এফএ কাপ ফাইনালের নাটকীয়তার আগুনে ঘি ঢালেন হুয়ান মাতা। ফেলানির বাড়ানো বল কাজে লাগিয়ে সমতায় ফেরান দলকে। স্বস্তির নিঃশ্বাস এনে দেন ফনহালকে। নির্ধারিত সময় খেলা 1-1 সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় যেন ভিন্ন কিছু নিয়ে অপেক্ষা করছিল ইউনাইটেডের জন্য। 105 মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস স্মলিং। তবুও হতোদ্যম হয়নি কামব্যাক কিং খ্যাত ওয়েন রুনির দল। 10 জনের দল নিয়ে বারবার আঘাত হানে প্যালেসের রক্ষণ দুর্গে। ফল আসে 110 মিনিটে। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হেসেল ইনেগার্ড। উল্লাসে মাতে রেড ডেভিলরা। আর ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবের ইতিহাসে নাম উঠে যায় এই ইংলিশম্যানের। রায়হান মাসুদ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, মত বিশেষজ্ঞদের। পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন করায় কমেছে মৃত্যুহার, দাবি আবহাওয়া অধিদপ্তরের। এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রাজধানীবাসীর। খাল ড্রেন বর্জ্যমুক্ত করার দাবি, সমস্যা মোকাবেলায় ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং দেশ থেকে শত বছরে হারিয়ে গেছে অর্ধ শতাধিক প্রজাতির প্রাণী, হুমকির মুখে আরো 2 শতাধিক। খাদ্যচক্র নষ্ট হওয়ায় বিপন্ন জীববৈচিত্র্য। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।